সালাম। শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। শোনা যাচ্ছে, ওকে ফাইন। দেখেন, আজকে আমরা বাংলাদেশ ব্যাংকের 2018 সালের সহকারী পরিচালকের প্রশ্ন সমাধান করব। 2020 এবং 19 বাংলাদেশ ব্যাংকের কোনো পরীক্ষা হয়নি, মানে সহকারী পরিচালকের কোনো পরীক্ষা হয়নি। সেই জন্য মাঝখানে দুইটা বাদ, মানে 2টা বছর বাদ গেছে। বাদ যাওয়ার পরে 18 সালে আবার পরীক্ষা হয়েছে। দেখেন, 1 নম্বর প্রশ্ন দেখেন। এখানে বলা হচ্ছে যে সংহতি অ্যান্ড সৌহার্দ্য ক্লাবস কনসিস্ট অফ 200 and 270 members respectively. If the total member of the two clubs is 420, then how many members belong to both clubs? আমরা প্রথম দিনের ক্লাসে এই টাইপের একটা প্রশ্ন পড়ে আসছিলাম। এখানে খেয়াল করেন, বলতেছে যে সংহতি আর সৌহার্দ্য এই দুইটা ক্লাবের সদস্য সংখ্যা কত কত করে। একটাতে আছে 200 আর একটা আছে 270। আর বলতেছে যে ইফ দ্য টোটাল নাম্বার অফ দ্য টু ক্লাবস ইজ 420, দুইটা ক্লাবের মোট সদস্য সংখ্যা কত, 420। জিজ্ঞাসা করছে যে হাউ মেনি মেম্বার্স বিলং টু বোথ ক্লাবস, তাহলে কতজন সদস্য আছে যারা দুইটা ক্লাবেরই সদস্য। এগুলো আপনারা ওই যে সূত্রের মাধ্যমে করতে পারেন, যে টোটাল সমান সমান গ্রুপ 1 প্লাস গ্রুপ 2 মাইনাস বোথ প্লাস হচ্ছে নান। ঠিক আছে, এখানে টোটাল মেম্বার কত, এখানে টোটাল মেম্বারটা দেওয়া আছে যে টোটাল মেম্বার হচ্ছে আমার 420। গ্রুপ 1 মানে হচ্ছে একটা ক্লাবের সদস্য আছে 200 জন, আর একটা ক্লাবের সদস্য আছে 270 জন। জিজ্ঞাসা করছে যে বোথ কত, এখানে কোনো ক্লাবেরই সদস্য নয় এমন মানুষের সংখ্যা দেওয়া নেই, তাই হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এক্স কে আমরা যদি সমানের বাম পাশে নিয়ে আসি, তাহলে এখানে হয়ে যাবে কত, 470 বিয়োগ এই যে 420কে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এক্স এর মান কত বের হয়ে যাচ্ছে, 50। অর্থাৎ উভয় ক্লাবেরই সদস্য সংখ্যা কত, মানে উভয় ক্লাবেরই সদস্য এমন মানুষের সংখ্যা হচ্ছে 50 জন। যে দুইটা ক্লাবেরই সদস্য আছে এমন মানুষের সংখ্যা হচ্ছে আমার 50 জন। এটা আপনি এইভাবেও করতে পারেন, মানে সূত্র দিয়ে এইভাবেও করা যায়। আবার নর্মালি আপনি এমনিতেই বুঝতে পারবেন যে এটার উত্তর কত। আপনাকে বলেই দিছে যে দুইটা ক্লাবের মোট সদস্য হচ্ছে 420, দুইটা ক্লাবের মোট সদস্য 420। আর আমাকে বলতেছে যে এই যে সংহতি, এই সংহতি আমাকে বলে দিচ্ছে যে সংহতি ক্লাবের সদস্য হচ্ছে 200 জন, আর সৌহার্দ্য সৌহার্দ্য ক্লাবের সদস্য সংখ্যা কত, 270 জন। সো আমাকে একবার বলতেছে যে এই দুইটা ক্লাব মিলে মানুষের সংখ্যা হচ্ছে 420, আর এখানে আমরা হিসাব করে দেখতেছি যে দুইটা ক্লাবের মানুষের সংখ্যা 470। তার মানে কিছু কিছু মানুষ আছে যারা দুইটা ক্লাবেরই সদস্য, সংহতি ক্লাবেরও সদস্য, সৌহার্দ্য ক্লাবেরও সদস্য, দুইটা ক্লাবেরই সদস্য। তো এমন মানুষ কতজন আছে, তখন আপনি বলবেন যে ভাই এই যে যেই মানুষগুলা বেশি, অর্থাৎ 470 থেকে 420 বাদ দিলে এই যে যতজন মানুষ বেশি পাওয়া যাচ্ছে, 50 জন, মোটের উপরে 50 জন বেশি পাওয়া যাচ্ছে। তার মানে এই 50 জন মানুষ মূলত দুইটা ক্লাবেরই সদস্য ছিল, সংহতি ক্লাবেরও সদস্য ছিল, সৌহার্দ্য ক্লাবেরও সদস্য ছিল। 50 হবে এই প্রশ্নের সঠিক উত্তর।
পরেরটাতে চলে যান 2 নম্বর। এখানে বলা হচ্ছে যে দ্য 1/3 অফ দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল টু 60 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ 60 ডিগ্রির কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের 1/3 কত, 1/3 কত। তো আমরা এটা সবাই জানি যে দুইটা কোণের ডিগ্রির পরিমাপ যদি এক সমকোণ হয়, দুইটা কোণের পরিমাপ যদি এক সমকোণ বা 90 ডিগ্রি হয়, তাহলে এই দুইটা কোণকে পরস্পরের পরিপূরক বলা হয় বা পূরক বলা হয়, বা এদেরকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। অর্থাৎ দুইটা কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হবে, তখন এই দুইটার একটা আরেকটাকে কি বলা হবে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তো এই যে 60 ডিগ্রির কমপ্লিমেন্টারি কত, অর্থাৎ আমি এখানে ধরে নিচ্ছি যে একটা কোণ এ আর একটা কোণ হচ্ছে বি, এই দুইটার সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তো ধরে নিলাম যে এই এ কোণের পরিমাপ যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই বি কোণ সমান সমান কত হবে? আপনি বলবেন যে ভাই এই বি সমান সমান হয়ে যাবে হচ্ছে 30 ডিগ্রি। তো বলতেছে যে এই যে 60-র কমপ্লিমেন্টারি হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই 30-র 1/3 কত সেটা বের করেন। তাহলে এই যে 30-র 1/3 কত হবে? 30-র 1/3 হচ্ছে 10। তার মানে হচ্ছে 10 ডিগ্রি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আর দুই সমকোণ হইলে, দুইটা কোণের সমষ্টি যদি দুই সমকোণ হয়, সেটাকে বলা হচ্ছে সাপ্লিমেন্টারি বা সম্পূরক কোণ। পরেরটাতে চলে যান 3 নম্বর। 3 নম্বরে কি বলতেছে যে দ্য এরিয়া অফ এ রম্বস ইজ 96 স্কোয়ার সেন্টিমিটার অ্যান্ড দ্য লেন্থ অফ ওয়ান অফ দ্য ডায়াগোনালস ইজ 16 সেন্টিমিটার, দ্য লেন্থ অফ দ্য আদার ডায়াগোনাল ইজ। বলতেছে যে একটা রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে, একটা রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 96 স্কোয়ার সেন্টিমিটার এবং একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেন্টিমিটার। জিজ্ঞাসা করছে যে আরেকটা কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে আমরা সবাই জানি যে ভাই রম্বসের যে এরিয়া, ওই যে আমি বলছিলাম যে জ্যামিতি আর বীজগণিতের প্রশ্ন পাঠতে হলে আপনাকে সূত্র জানতে হবে, তাছাড়া অন্য কোনো গতি নাই। রম্বসের এরিয়া কি? হাফ ইন্টু ডায়াগোনাল 1 ইন্টু ডায়াগোনাল 2, তাই না? তাহলে এখানে রম্বসের ক্ষেত্রফল দেওয়াই আছে 96। এই যে হাফ ইন্টু একটা ডায়াগোনাল দেওয়াই আছে কত, 16। আমাকে আরেকটা ডায়াগোনাল বের করতে হবে, অর্থাৎ এখানে D2 কত এটা আমরা জানি না। সো এটা বের করা খুব ইজি কাজ। 2 এই 16-র ভিতরে যাবে 8 বার, 8 এই 96-এর ভিতরে যাবে 12 বার। তার মানে এই রম্বসের দ্বিতীয় কর্ণ কত হবে? এই যে 12। এই যে অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান। 4 নম্বরে বলা হচ্ছে যে দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ 3:4। দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4 অ্যান্ড দেয়ার সাম ইজ 630, এবং এই দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 630। দ্য স্মলার ওয়ান অফ দ্য টু নাম্বারস ইজ। তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটা কত? দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটা কত? তো আমি এখানে বলা হচ্ছে যে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং দুইটা সংখ্যার যোগফল দেওয়া আছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে আমার একটা সংখ্যা হচ্ছে 3 আর একটা সংখ্যা হচ্ছে 4। তাহলে এই দুইটা সংখ্যা যোগ করলে আমি কত পাবো? 7 পাবো। আমি ধরে নিচ্ছি যে আমার ছোট সংখ্যা হচ্ছে 3 আর বড় সংখ্যা হচ্ছে 4। তাহলে এই দুইটা সংখ্যা যোগ করলে কত পাবো? 7 পাবো। তো আমরা যোগ করলে যে এটা 7 পাচ্ছি, প্রশ্নে বলতেছে যে যোগ করলে 630 পাওয়া যাবে। তাহলে আমাদের এখানে যেটা 7, প্রশ্নের সেখানে সেটা কত? 630। তাহলে 1/5 সমান সমান কত হবে? 90 হবে। জিজ্ঞাসা করছে যে ছোটটা কত? ছোট সংখ্যা হচ্ছে 3। তাহলে 3 সমান সমান কত? 3 নং 27 আর একটা শূন্য, 270। অপশন বি।
5 নম্বরে যাই। এখানে এই 5 নম্বর প্রশ্নটা অনেক জায়গায় আসছে, বুঝতে পারছেন? 5 নম্বর প্রশ্নটা বহুবার রিপিট হয়েছে, ব্যাংকের অনেক পরীক্ষাতে এই 5 নম্বর প্রশ্নটা আসতে দেখা গেছে, এবং ভবিষ্যতেও এই 5 নম্বর প্রশ্ন আসবে। হয়তো কিছু জায়গায় শুধুমাত্র সংখ্যা চেঞ্জ ছিল, মানে ডিজিট গুলো চেঞ্জ ছিল, কিন্তু প্যাটার্ন সেম। এই প্রশ্নটাও আসছে, এই প্রশ্নটা 3-4 বার রিপিট হয়েছে। দেখেন এখানে বলা হচ্ছে যে 4^2x+1 ইজ ইকুয়াল টু 32 হলে x এর মান কত? তাহলে আমরা যদি এই 4কে 2 বেজে লিখি, তাহলে 2 এর উপরে স্কোয়ার, আর উপরে পাওয়ার কত ছিল, এই যে 2x+1। এই 32কে 2 বেজে লেখা যায় না? দেখেন 2 এর উপরে পাওয়ার 1 দিলে 2, 2 এর উপরে পাওয়ার 2 দিলে 4, 2 এর উপরে পাওয়ার 3 দিলে কত, 8, 2 এর উপরে পাওয়ার 4 দিলে কত, 16। ঠিক সেম ভাবে 2 এর উপরে পাওয়ার 5 দিলে কত হয়ে যাবে, 32 হয়ে যাবে। তার মানে 32কে চাইলে আমরা কি লিখতে পারি, 2^5। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 2 দুগুণে কত, 4x প্লাস 2 কত, 2 ইজ ইকুয়াল টু কত, এই যে 2^5, তাই না? তাহলে আমরা কি জানি যে বেজ আর বেজ যখন মিলে যায়, বেজ আর বেজ যখন মিলে যায় বা বেজ বেজ যখন সমান হয়ে যায়, তখন পাওয়ার দুইটাও কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তো এখানে বেজ বেজ মিলে গেছে, তার মানে এই যে পাওয়ার 4x+2, এইটা সমান সমান আমরা চাইলে 5 লিখতে পারি। তাহলে আমরা আবার লিখতে পারি যে 4x সমান সমান 5 থেকে 2 বিয়োগ করলে 3। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু বের করতে পারি যে 3/4। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান। দেখেন 6 নম্বরে কি বলা হচ্ছে যে হোয়াট উইল বি দ্য ডিফারেন্স ইন টাকা বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট 10% অন এ সাম অফ টাকা 1000 আফটার 4 ইয়ার্স। বলতেছে যে 1000 টাকার 4 বছরের 10% হার সুদে চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য কত হবে, এটা বের করেন। ঠিক আছে, 1000 টাকা 4 বছর 10% হার সুদে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্যটা কত, এটা আমাদের বের করতে হবে। তো এটা তো খুব ইজি একটা জিনিস, আমরা সিম্পল ইন্টারেস্টটা বের করতে পারি এখান থেকে। যে ভাই আমার আসল হচ্ছে 1000 টাকা, সময় দেওয়া আছে 4 বছর, সুদের হার দেওয়া আছে কত, 10%। তাহলে এখানে সরল সুদ কত পাওয়া যাবে, এটা ক্যালকুলেশন করলে সরল সুদ কত পাওয়া যাবে, 2 0 কেটে দেন, 4×10 = 40, 40 আর 10 কত, এই যে 400 টাকা। এটা হচ্ছে আমার সরল সুদ। এখন আসেন কম্পাউন্ড ইন্টারেস্ট। আমরা গতকালকের ক্লাসে বা তার আগের ক্লাসে কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ ছিল, তখন আমরা 2 বছরের কোডিং শিখছিলাম। আমরা এখন 4 বছরের কোডিং শিখব। বিষয়টা হচ্ছে এরকম যে যখন আমাকে বলছে যে 4 বছর, 4 বছরের কোডটা হচ্ছে, 4 বছর দিলে আমরা কোড প্রয়োগ করব 4:6:4:1। ঠিক আছে, এখন মনে হইতে পারে যে ভাই এগুলো কি মুখস্থ করব? আপনি যদি মুখস্থ রাখতে পারেন তো খুবই ভালো, আর যদি মুখস্থ না রাখতে পারেন তাহলে এইভাবে খেয়াল রাখবেন। ঠিক আছে, যে 2 বছরের কোড আমরা শিখছিলাম, 2 বছরের কোড কত ছিল, 2:1 ছিল। তাহলে 3 বছরের কোড কত হবে, আপনি বলবেন যে 3 বছরের জন্য 3 আসবে, তারপরে এই 2 আর 1 যোগ করে দিব, 2 আর 1 3, আর কোনো কিছু যোগ করার নাই, তাই শেষে 1 বসায় দিব। তারপরে যদি আসে 4 বছর, 4 বছরের কোড কত, এই যে দেখেন 4 বছর মানে প্রথমে 4 আসবে, তারপরে 3 আর 3 6 আসবে, তারপরে 3 আর 1 4 আসবে, আর কোনো কিছু যোগ করার নাই, তো শেষে 1 করে দিব। 5 বছরেরটা আসে না, কিন্তু 2021 সালের একটা পরীক্ষায় 5 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট জিজ্ঞাসা করছে, তো 5 বছরেরটাও চাইলে বের করতে পারবেন। 5 বছর মানে কত, প্রথমে 5 আসবে, তারপরে 4 আর 6 কত হবে, 10 হবে, তারপরে 6 আর 4 কত হবে, 10 হবে, তারপরে 4 আর 1 যোগ করলে কত হবে, 5 হবে,
আর কোনো কিছু যোগ করার নাই, তার মানে শেষে কত হবে? 1 হবে। সো এইভাবে আমরা কোডিং মেথডগুলো ইউজ করে সূত্র ছাড়া খুব ইজিলি হ্যাসেল ফ্রি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে পারি। তো এখানে বলতেছে যে আমার 4 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত। সো যখনই আমি দেখবো যে 4 বছর, তাহলে 4 বছরের কোড আমি লাগাই দিব, যে 4 বছরের কোড হচ্ছে 4:6:4:1। ঠিক আছে, এখন কিভাবে লিখবো সেটা আমরা জানি, যে আমাকে বলে দিছে যে 1,000 টাকার উপরে 10% সুদ, তাহলে 1,000-এর 10% কত? 100 টাকা। এই যে আমি লিখলাম 100 টাকা। তারপরে আমরা জানি যে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে সুদের ওপরে সুদ, তাহলে এই যে 100 টাকা সুদ পাইছি, এটার উপর আবার 10% হারে সুদ দিতে হবে। 100-র 10% কত? এই যে 10 টাকা। 10-এর আবার 10% কত? এই যে 1 টাকা। 1-এর আবার 10% কত? আপনি বলবেন যে ভাই 10 পয়সা। তাহলে এখান থেকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাবো? এই সবগুলোকে গুণ করে দেন। 4-এর সাথে 100 গুণ করলে কত হয়ে যাবে? এই যে 400 হয়ে যাবে। 6-এর সাথে 10 গুণ করলে 60 হয়ে যাবে। 4-এর সাথে 1 গুণ করলে 4 হয়ে যাবে। 10 পয়সার সাথে 1 গুণ করলে এই যে 10 পয়সা হয়ে যাবে। তাহলে এটা যোগ করলে কত হয়ে যাবে? এই যে 464 টাকা 10 পয়সা। ঠিক আছে, তো আমাকে জিজ্ঞাসা করছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সটা কত সেটা বের করেন। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে আমার 464 টাকা 10 পয়সা, আর সিম্পল ইন্টারেস্ট আমরা বের করছি 400 টাকা। তাহলে এই দুইটার পার্থক্য কত হবে? আপনি বলবেন যে 64 টাকা 10 পয়সা হবে। তো 64 টাকা 10 পয়সা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেছে? এটা আপনি সূত্র দিয়ে করতে যান, আপনি সূত্র দিয়ে করতে গেলে আপনি একটা বিড়ম্বনায় পড়ে যাবেন, মানে ক্যালকুলেশনের একটা ঝামেলায় পড়ে যাবেন। বাট এইটা আপনি মানে সবচেয়ে বেশি ইজিলি আপনি এইভাবে করতে পারবেন, কারণ ক্যালকুলেশনের একটা বিশাল একটা ঝামেলা আছে। আশা করি বুঝতে পারছেন। আসেন পরেরটাতে চলে যাই, 7 নাম্বার। 7 নম্বরে কি বলা হচ্ছে যে ইন এ সিরিজ অফ 6 consecutive odd numbers, if 15 is the sixth number, what is the fourth number in the series? বলতেছে যে 6টা কনজিকিউটিভ অড নাম্বার, মানে 6টা ধারাবাহিক সংখ্যার একটা সিরিজ আছে, যার ষষ্ঠ নাম্বার হচ্ছে 15। যার ষষ্ঠ নাম্বার হচ্ছে 15, জিজ্ঞাসা করছে যে ওই সিরিজের চতুর্থ নাম্বারটা কত, এইটা একটু বের করে দেখান। ওই সিরিজের চতুর্থ নাম্বারটা কত? তাহলে এই সিরিজটাতে, এই কনজিকিউটিভ নাম্বারের এই সিরিজটাতে 6টা সংখ্যা আছে। তাহলে এই যে 1, 2, 3, 4, 5 আর হচ্ছে 6, তো বলে দিচ্ছে যে ষষ্ঠ নাম্বারটা হচ্ছে 15। ষষ্ঠ নাম্বারটা কত? ষষ্ঠ নাম্বারটা বলে দিচ্ছে যে 15। তাহলে যেহেতু বিজোড় কনজিকিউটিভ, তাহলে ষষ্ঠ নাম্বার যদি 15 হয়, পঞ্চমটা কত হবে? 13 হবে। চাইছে চতুর্থটা, তাহলে চতুর্থ কত হবে? 11 হবে। সো চতুর্থটা চাইছে, সো 11 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। যদি 3 নাম্বারটা চাইতো আমরা বলতাম 9, যদি 2 নাম্বারটা চাইতো আমরা বলতাম 7, যদি 1 নাম্বারটা চাইতো তাহলে আমরা বলতাম 5। অর্থাৎ এখানে 6 consecutive odd numbers are 5, 7, 9, 11, 13 and 15। ঠিক আছে, এই 6টাই হচ্ছে আমার কনজিকিউটিভ অড নাম্বারস, যার ফোর্থ নাম্বার জিজ্ঞাসা করছে যে ফোর্থ নাম্বার ইজ হোয়াট। সো ফোর্থ নাম্বার ইজ 11। সো রাইট আনসার উইল বি অপশন সি। আসেন পরেরটাতে চলে যাই, 8 নম্বর। দেখেন এই যে এই ম্যাথটা, এই ম্যাথটাও ভাই অনেক জায়গায় আসে, বুঝতে পারছেন?
এই ম্যাথটা অনেক জায়গায় আসছে। ইভেন এই টাইপের আরেকটা পেঁচানো ম্যাথ আছে, ক্লাস 9-10 বইয়ে দেখবেন, ওইটা বিসিএস পরীক্ষাতেও আসে। বিসিএস পরীক্ষাতেও ওই টাইপের ম্যাথ, মানে ওই ম্যাথটা আসছে। আপনাদেরকে আমি একটা সহজ বুদ্ধি শিখিয়ে দেই। এই টাইপের যত ম্যাথ আছে, এই যে 8 নাম্বার, এই টাইপের যত ম্যাথ আছে, এই সবগুলোর উত্তর এক হবে। ঠিক আছে, কোনো ধরনের ক্যালকুলেশনের দরকার নাই। আপনি যদি ধরে নেন যে আপনি ক্যালকুলেশন করতে পারতেছেন না, আপনি শুধু দেখছেন যে এই টাইপের ম্যাথ, এই টাইপের ম্যাথ মানে উত্তর এক। এই টাইপের ম্যাথ মানে উত্তর কত হবে? এক হবে। সো আপনি চাইলে এটা ক্যালকুলেশন করতে পারেন, যে ভাই শেষ থেকে ক্যালকুলেশন করতে হবে, যে এখানে এই যে জেটের মানটা কত দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার সি দেওয়া আছে। জেটের মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি। তাহলে এই যে জেট ইকুয়াল টু, দেখেন এক্স এর মান আবার কত দেওয়া আছে, ওয়াই টু দি পাওয়ার এ দেওয়া আছে না? তো আমরা জাস্ট এখানে এক্স এর মানটা বসায় দিব। আমরা এখানে জাস্ট এক্স এর মানটা বসায় দিব, যে এক্স এর মান হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এ, আর এখানে তো সি ছিলই। তারপরে খেয়াল করে দেখেন, এখানে ওয়াই এর মানটা আবার দেওয়া আছে জেড টু দি পাওয়ার বি। ওয়াই এর মান কত দেওয়া আছে? এই যে জেড টু দি পাওয়ার বি। তাহলে সবগুলো পাওয়ার যোগ করে গুণ করে দিলে এই যে এ বি সি হয়। আমরা জানি যে জেটের উপরে কোনো কিছু পাওয়ার নাই মানে কি, জেটের উপরে কোনো কিছু পাওয়ার না থাকা মানে হচ্ছে এক পাওয়ার আছে। সমান সমান কত? জেড টু দি পাওয়ার এ বি সি। কিছুক্ষণ আগেই বলছি যে পাওয়ার বেস বেস যদি সমান হয়ে যায়, দুইটা বেস যদি সমান হয়ে যায়, সেম হয়ে যায়, তাহলে পাওয়ার দুইটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে এখানে এই যে এ বি সি সমান সমান কত হবে? এক হবে। তার মানে অপশনে উত্তর। আমি আবার বলতেছি যে এই টাইপের যত ম্যাথ আছে উত্তর এক, কোনো ক্যালকুলেশনের দরকার নাই, উত্তর এক দিয়ে দিবেন। পরেরটাতে চলে যান, 9 নাম্বার। ত্রিকোণমিতি কি করে? দেখেন সূত্র ভুল হলে বলে দেন, কারণ আমি দীর্ঘদিন ত্রিকোণমিতি করে নাই, ত্রিকোণমিতির আশপাশ দিয়েও যায় নাই বোধ হয়। সূত্র ভুল হলে একটু স্মরণ করাই দিয়েন যে সূত্র ভুল হচ্ছে, ঠিক আছে? এটা ত্রিকোণমিতি, এটা কারা পরীক্ষা নিয়েছে? এটা খুব সম্ভবত আর্টস ফ্যাকাল্টি, তাছাড়া তো অন্য কেউ ত্রিকোণমিতি দেয় না। সূত্র ভুল হলে ধরাই দেন। এখানে বলা হচ্ছে যে ইফ 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু এক্স কস থিটা দেন ট্যান থিটা ইজ হোয়াট। দেখেন আমরা এটা করতে পারি এইভাবে, যে 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু এক্স কস থিটা। তাহলে আমরা এখানে, ওকে ফাইন, তাহলে আমরা এখানে কস থিটাকে আউট করে দিব। তাহলে আমরা যদি উভয় পাশটাকে কস থিটা দিয়ে ভাগ করে দিই, যে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড cos theta is equal to x cos theta ডিভাইডেড হচ্ছে cos theta। অর্থাৎ উভয় পাশকে আমরা cos theta দিয়ে ভাগ করে দিলাম। ভাগ করে দিলে এখানে আমরা পাবো কত? 1 বাই cos theta প্লাস sin theta ডিভাইডেড cos theta is equal to cos theta ক্যান্সেল আউট হয়ে যাবে এখানে। তাহলে এখানে থাকবে কত? শুধু x থাকবে, তাই না? তাহলে এখানে আমরা এই যে 1 বাই cos theta, এটা সূত্র আমরা জানি না যে 1 বাই cos theta মানে কি? sec theta। 1 বাই cos theta মানে কি? 1 বাই cos theta মানে হচ্ছে sec theta। আর sin theta বাই cos theta মানে কি? tan theta। tan theta ইজ ইকুয়াল টু কত? x। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে ভাই sec theta ইজ ইকুয়াল টু x মাইনাস tan theta। x মাইনাস tan theta, ঠিক আছে, x মাইনাস tan theta। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক্স স্কোয়ার আছে, তাই না? তো আমরা বর্গ করে দিব। আমরা যদি উভয় পাশকে বর্গ করে দেই, তাহলে এখানে হয়ে যাবে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু, এইটার উপরে যদি বর্গ করে দেই তাহলে হবে এক্স মাইনাস ট্যান থিটা। এই যে এটার উপরে বর্গ করে দিলাম। তাহলে খেয়াল করেন, এই যে সেক স্কোয়ার থিটা, এইটা মানে হচ্ছে 1 প্লাস ট্যান থিটা। 1 প্লাস ট্যান থিটা হবে।
মানে sec স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, বুঝতে পারছেন? 1 প্লাস tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। আর এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ e স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস হচ্ছে এই যে tan স্কয়ার থিটা অর্থাৎ b স্কয়ার, বুঝতে পারছেন? এখন খেয়াল করেন, এই tan স্কয়ার থিটা আর এই tan স্কয়ার থিটা ক্যান্সেল আউট হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমরা এই পাশটাকে, এই যে 2x tan থিটাকে এই পাশে নিয়ে আসতে পারি। আমরা 2x tan থিটা আছে না এখানে? হ্যাঁ, আমরা 2x tan থিটা, এটা তো নেগেটিভ ছিল, আমরা সমানের বাম পাশে নিয়ে আসলে এটা পজিটিভ হয়ে যাবে। অর্থাৎ 2x tan থিটা ইজ ইকুয়াল টু, এই পাশে x স্কয়ার ছিল, পজিটিভ 1 কে এই পাশে নিয়ে গেলে এই যে নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে খেয়াল করেন, এই যে tan থিটা ইজ ইকুয়াল টু কত হবে? x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড এই যে 2x টার নিচে চলে যাবে 2x। দেখেন তো উত্তর কত আছে? উত্তর কত আছে? যে tan থিটা সমান সমান কত জিজ্ঞাসা করছে, তো আমরা বের করলাম x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড 2x, অর্থাৎ অপশন ডি উত্তর হবে। অপশন ডি উত্তর হবে, অপশন ডি, যে tan থিটা সমান সমান হচ্ছে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড 2x হবে। এগুলো মানে অমূলক প্রশ্ন, এগুলা ভাই আপনার কোথাও দেওয়া হয় না, মানে অন্তত ইন্ডিয়াতেও আপনার ইয়ে করে দেয়, মানে ইন্ডিয়ার ইয়েটা আলাদা, অ্যারিথমেটিক পার্ট আলাদা আর অ্যাডভান্স লেভেলের ম্যাথ আলাদা। বাংলাদেশের সিলেবাসই এরা মেনটেন করে। সো অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যাই আমরা, 10 নম্বর। এইগুলা ভাই মূলত সূত্র আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে? মানে কোনটা সমান সমান কি, এইটা না জানলে আপনি করতে পারবেন না। এখানে আসলে বোঝার ওই রকম কোনো কিছু নাই। এখানে বোঝার একটা জিনিসই আছে যে ভাই এই যে এইটা, যে এই যে sec স্কয়ার থিটা সমান সমান আমি লিখছি হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। আপনি এইটার ডেরিভেশন জানতে চাইতে পারেন যে এইটা সমান সমান কিভাবে হতে পারে, বুঝতে পারছেন? যে এইটার ডেরিভেশন আমরা জানতে পারি যে এটা আসলে কিভাবে হয়েছে। সো এটা আসলে মানে দেখানোই যায়, বাট ওটা দেখালাম না, কারণ আসলে বাংলা এখন যারা পরীক্ষা নিচ্ছে বিআইবিএম কখনো এই টাইপের উল্টাপাল্টা প্রশ্ন করবে, মানে ত্রিকোণমিতি থেকে প্রশ্ন করবে না বলা চলে। তারপরেও একটু মাথায় রাখেন, বলা চলে না যে কখন কোনটা দেয়, আসলে এটা তো বলা খুব টাফ। আবার যে প্রশ্নকর্তা চেঞ্জ হবে না এটাও বলা কঠিন। সো একটু মাথায় রাখেন যে আসতেই পারে। সে একটু সূত্রগুলো, যেহেতু আমরা এগুলো 9-10 করে আসছি, জানি না যে আবার ভবিষ্যতে দিবে কিনা। ধরেন যে পরবর্তী কোনো পরীক্ষায় দিয়ে দিল এই টাইপের ত্রিকোণমিতি একটা, তো তখন কিন্তু ফর্মুলা লাগবে, ফর্মুলা ছাড়া আপনি আসলে করতে পারবেন না। আমি তো একটু ভয় পেয়ে গেছিলাম যে আমার আসলে মনে আছে কিনা বা আমি পারবো কিনা। ইকুয়েশন দিয়ে করা যায়, বাট দরকার কি, ঠিক আছে? যেটা আমার ফর্মুলা দিয়ে হচ্ছে সেটা আমার এত ঝামেলা দেওয়ার দরকার নেই। আসলে বিআইবিএম মানে চোর কিনা এটা হচ্ছে একটা ইয়ের ব্যাপার। যেমন আবার আমারে আবার ইয়ে ভাইবেন না, কাহিনী হচ্ছে যে বিআইবিএম যে প্রশ্ন ফাঁস করছে এইটার সাপেক্ষে মানে কোন কোন বড় বড় পত্রিকা নিউজ করছে আপনি জানেন? শুধুমাত্র একটা অনলাইন বেস পত্রিকা নিউজ করছে, সেটা হচ্ছে আপনার ওই যে কি বলে কালবেলা নাকি কি, এটা নিউজ করছে। বাট প্রথম আলো ডেইলি স্টার কি নিউজ করছে? বা নিউজ করার পরে বিআইবিএম কে নিয়ে কেন কোনো ইয়ে করা হইল না, ইনভেস্টিগেশন হইল না, তার বিচার হইল না, কেন হইল না? এখন এখানে অনেক বড় বড় ইয়ে আছে, প্রশ্ন ফাঁস হয়, বিসিএস এর প্রশ্ন যখন ফাঁস হয়
তো ব্যাংকের প্রশ্ন ফাঁস হয়, বুঝতে পারছেন? কিন্তু বিআইবিএম যে কাজটা করছে এটা আসলে একটা টাইপের কাজ। এখন এগুলার আসলে তদন্ত হওয়া জরুরি ছিল, তদন্ত হয়ে দোষী ব্যক্তিকে শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু এ ধরনের কোনো কিছু হয় নাই। এখন তারা টাকা দিয়ে মুখ বন্ধ করছে না কি দিয়ে করছে এটা হচ্ছে একটা বিষয়, বুঝতে পারছেন? সব জায়গায় প্রশ্ন ফাঁস আছে। আপনি এই যে এখন অনেকেই বলতেছে না যে ইউনূস সরকার আসছে, এখন একদম ফেয়ার ইলেকশন, এই মানে নিয়োগ হবে। দেখেন কতটুকু ফেয়ার হয়। মানে খারাপ মানুষ সব আমলেই থাকবে, ইউনূসের আমলে থাকবে, আবার যদি হাসিনা আসে হাসিনার আমলে থাকবে, খালেদা আসলে খালেদার আমলে থাকবে, জামাত আসলে জামাতের আমলে থাকবে। আপনি পুরো সিস্টেমকে কখনোই চেঞ্জ করতে পারবেন না। তাইলে যারা যারা এখন দায়িত্বে আছে সবাইকে চাকরিচ্যুত করা লাগবে, ঠিক আছে? সব জায়গায় ঝামেলা আছে, কিন্তু যতটুকু কমানো যায় এটার জন্য যে সদিচ্ছা দরকার এটাই তো আমাদের এই কর্তা ব্যক্তিদের নাই, এই জন্যই তো সমস্যা, বুঝতে পারছেন? একদম জিরো করতে পারবেন না, কিন্তু যেটা আমার 60% চুরি হয় সেটা তো আপনি 40% করতে পারবেন, কমাইতে তো পারবেন কিছু। আমরা তো বলি নাই যে আপনি 0% করেন, এটা কেউ করতে পারবে না, সব জায়গায় চোর আছে। দেখেন 10 নম্বরে কি বলা হচ্ছে যে দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস ইজ 5, দুইটা সংখ্যার পার্থক্য দেওয়া আছে 5, অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার স্কোয়ারস ইজ 65, এবং এই দুইটা সংখ্যার বর্গের পার্থক্য দেওয়া আছে কত? 65। হোয়াট ইজ দ্য লার্জার নাম্বার? তাহলে বড় সংখ্যাটা কত? আমরা এখানে ধরে নিচ্ছি যে এ আর বি দুইটা সংখ্যা, যার ভিতরে বড় সংখ্যাটা হচ্ছে A, আমরা ধরে নিলাম। তো এখানে বলে দিচ্ছে যে ভাই এই যে আপনার দুইটা সংখ্যা, এই দুইটা দেখেন এই যে আমার দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যার যে পার্থক্য সেটা কত? 5। আবার বলতেছে যে এই যে দুইটা সংখ্যা এদের আবার বর্গের যে পার্থক্য সেটা কত? 65। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কত? 65। তাহলে এই যে এ মাইনাস বির মান আমরা জানি, তাহলে 5 ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু যদি 65 হয়, তাহলে এখান থেকে আমরা এ প্লাস বির মানও বের করতে পারি যে ভাই 5 এই 65-র ভিতরে যাবে 13 বার, তাহলে 5 তেরং 65। তো জিজ্ঞাসা করছে যে সবচেয়ে বড় সংখ্যাটা কত, এটা বের করেন। তো আমরা এটা গতকালকে পরে আসছি না যে দুইটা সংখ্যার সমষ্টি দেওয়া আছে, দুইটা সংখ্যার পার্থক্য দেওয়া আছে, তাহলে বড় সংখ্যাটা বের করার জন্য কি করতে হবে? দুইটা সংখ্যার সমষ্টি এই 13-র সাথে দুইটা সংখ্যার পার্থক্য 5, এই দুইটা যোগ করা লাগবে। যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিবেন। 13 5 18, 18কে 2 দিয়ে ভাগ করে দিলে এই যে বড় সংখ্যাটা আপনি পেয়ে যাবেন হচ্ছে 9। বুঝতে পারছেন? 9 পেয়ে যাবেন। হ্যাঁ, এক্স ধরে করা যাবে। ওই যে তখন আবার ওই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে, করে মানে ওটা জাস্ট দীর্ঘ হবে আর কিছুই না, এটা জাস্ট বিষয়টা দীর্ঘ হবে, বুঝতে পারছেন? পরেরটাতে চলে যান, 11 নম্বরে চলে যান। দেখেন এই প্রশ্নটা দুইবারের ভিডিও হয়েছে, 3-4 বারের ভিডিও হয়েছে, দুইবার বলে ভুল হবে। যেমন 2018 সালে আসছে, এটা 2018 সালে আসছে, আবার আবার কোন একটা এডি পরীক্ষায় আসছে, 21 কি 22-এর এডি পরীক্ষাতে এই প্রশ্নটা আসছিল, আমি শিওর না আর কি। অফিসার বা এডি মানে এটা মানে এডিতে এই প্রশ্নটা দুইবার আসছে। এখানে বলা হচ্ছে যে এ ট্রেন 240 মিটার লং পাসড এ পোল ইন 24 সেকেন্ডস, হাউ লং উইল ইট টেক টু পাস এ প্ল্যাটফর্ম 650 মিটার লং? বলতেছে যে 240 মিটার লম্বা একটা ট্রেন 24 সেকেন্ডে একটা খুঁটিকে অতিক্রম করতে পারে। তাহলে 650 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ওই ট্রেনের কতক্ষণ সময় লাগবে এটা বের করেন। তাহলে আমরা টাইমের একটা বেসিক সূত্র জানি না, যে টাইম সমান সমান, অর্থাৎ টাইম যদি বের করতে চাই তাহলে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করা লাগবে, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করা লাগবে। আবার স্পিডের আমরা একটা সূত্র জানি যে স্পিড মানে হচ্ছে ডিস্টেন্সকে
টাইম দিয়ে ভাগ করতে হয়। সো আমরা যদি এখানে ট্রেনের গতিবেগটা বের করতে চাই, তাহলে যে কাজটা করতে হবে যে ভাই ট্রেনটা যখন একটা খুঁটিকে অতিক্রম করে তখন ট্রেন মূলত তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে, এবং সেই ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্যটাই হবে কি ডিস্টেন্স। তাহলে এখানে ডিস্টেন্সটা হচ্ছে আপনার 240, আর এই যে সময়টা কত, কয় সেকেন্ডে অতিক্রম করবে খুঁটিকে, 24 সেকেন্ডে। তাহলে এই যে টাইম হচ্ছে 24 দিয়ে 240কে ভাগ করলেই আমরা গতিবেগ পেয়ে যাব, যে ট্রেনের গতিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ট্রেনটা প্রতি সেকেন্ডে 10 মিটার যাবে। এখন আসেন আমরা মূল আনসারে চলে যাই। প্রশ্নে বলে দিচ্ছে যে এই 240 মিটার লম্বা ট্রেন যদি 650 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে চায়, আমরা এটাও বলছি যে একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন ট্রেন মূলত তার নিজের দৈর্ঘ্যকে তো অতিক্রম করবেই, পাশাপাশি প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। সেই ক্ষেত্রে ডিস্টেন্সটা কত হবে, এই যে ট্রেনের দৈর্ঘ্য 240 আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 650, এই দুইটা যোগ, আর স্পিড কত, এই যে আমরা স্পিড বের করছি 10 মিটার পার সেকেন্ড, 650 আর 240 যোগ করে দিলে কত হবে, 890 হবে। স্পিড কত 10, 00 কেটে দিলে এই যে সময় বের হয়ে যাবে কত, 89 সেকেন্ড। কোথায় উত্তর, অপশন বিতে, যে 89 সেকেন্ড মূলত এখানে সময় লাগবে। পরেরটাতে চলে যান, 12 নম্বর। দেখেন 12তে কি বলতেছে যে হোয়াট ইজ দ্য স্লোপ অফ দ্য লাইন পারপেন্ডিকুলার টু দ্য লাইন ওয়াই ইকুয়াল টু -5x + 9। এগুলো হচ্ছে বাজে প্রশ্ন। দেখেন এই প্রশ্নগুলো সাধারণত আসে না, এই যে ঢাল বা স্লোপের প্রশ্নগুলো। এই স্লোপের প্রশ্নগুলো সাধারণত 3 ভাবে আসে, মানে 3টা জিনিস আপনাকে জিজ্ঞাসা করে। 1 নাম্বার জিজ্ঞাসা করতে পারে যে স্লোপ অফ স্ট্রেট লাইন, স্লোপ অফ স্ট্রেট লাইন, এই টাইপের প্রশ্ন জিজ্ঞাসা করে। তারপরে জিজ্ঞাসা করে যে স্লোপ অফ দ্য প্যারালাল লাইন, আর একটা টাইপের প্রশ্ন জিজ্ঞাসা করে যেটা এখানে জিজ্ঞাসা করছে, স্লোপ অফ দ্য লাইন পারপেন্ডিকুলার, ঠিক আছে। সাধারণত স্লোপ থেকে 3 টাইপের প্রশ্ন জিজ্ঞাসা করে, তার মধ্যে এই একটা প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করছে যে স্লোপ অফ লাইন পারপেন্ডিকুলার, ঠিক আছে। সো এখানে খেয়াল করে দেখেন, এখানে যেহেতু বলে দিচ্ছে যে হোয়াট ইজ দ্য স্লোপ অফ দ্য লাইন পারপেন্ডিকুলার টু দ্য লাইন, ওকে লাইন ওয়াই, ওকে ফাইন। এখানে খেয়াল করে দেখেন, আমরা যে স্লোপ নির্ণয়ের যে সূত্রটা জানি না সেটা কত, স্লোপ নির্ণয়ের সূত্রটা কি, y ইকুয়াল টু mx প্লাস সি, তা এখানে আমরা এই যে y ইকুয়াল টু, এই যে y ইকুয়াল টু mx প্লাস সি বলতে পারি। তাহলে এখানে এই যে x এর সহগ কে, -5 না, তাহলে এখানে এই যে m এর মান, এই m এর মানটা কত হবে, -5 হবে। সির মানটা কত, এই জন্য সির মানটা কত হয়ে যাবে, 9 হয়ে যাবে না। m এর মান যদি -5 হয় তাহলে এই সির মানটা কত, 9 হবে। আর আমরা এটাও জানি যে দুইটা সরল রেখা একটা আরেকটার উপর লম্ব হলে, এই জিনিসটা মাথায় রাখেন যে দুইটা সরল রেখা, এখানে যেহেতু বলছে যে একটা আরেকটার উপর লম্ব হবে, সো দুইটা সরল রেখা একটা আরেকটার উপর লম্ব হলে এই ঢাল দ্বয়ের গুণফল কত হবে, -1 হবে। যখন আমাকে স্লোপ অফ লাইন পারপেন্ডিকুলার জিজ্ঞাসা করবে, যে অর্থাৎ একটা সরল রেখা আর একটা সরল রেখার উপর লম্ব, তখন দুইটা ঢালের গুণফল, অর্থাৎ এই যে এখানে m মানে হচ্ছে ঢাল, এই m1 একটা ঢাল, m2 আর একটা ঢাল, এই দুইটা ঢালের গুণফল কত হবে, -1 অর্থাৎ -1 হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে এই যে m1 অর্থাৎ ঢাল 1 এর মান দেওয়া আছে সেটা কত, এই যে -5, ঢাল 1 দেওয়া আছে হচ্ছে -5 ইন্টু এই যে ঢাল 2 কত, এইটাই আমার বের করা লাগবে। তাহলে এই যে m2 মানে কত,
-1 ডিভাইডেড -5, তাই না? -1 ডিভাইডেড -5 হলে এই যে m2 ইজ ইকুয়াল টু কত হবে? 1/5 হবে না? 1/5 হবে। উত্তর কোথায়? এই যে অপশন সিতে। ভাই এই প্রশ্নগুলো যদি খুব মানে কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য মানে বাংলাদেশের পার্সপেক্টিভে বলা চলে যে এগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? কারণ আপনার এখানে মাধ্যমিক পর্যায়ে বা স্কুল লেভেলের যে জিনিসটা হয়, ঠিক আছে, মাধ্যমিক পর্যায়ে যে জিনিসগুলো আপনি শেখান সেগুলোর সাথে তো চাকরির পরীক্ষার মূলত কোনো মিল নাই, ঠিক আছে? চাকরির পরীক্ষার কোনো মিল আছে? আমরা স্কুল লেভেলে শিখছি একটা, তারপরে চাকরির পরীক্ষায় শিখি একটা, মানে দুইটার মধ্যে কোনো আসলে মিল টিল কোনো কিছু নাই। পরেরটাতে চলে যাই, 13 নম্বর। দেখেন এই যে এই একটা প্রশ্ন খেয়াল করেন, এখানে উত্তর প্রশ্নের মধ্যেই দিয়ে রাখছে। এখানে যে উত্তরটা ওরা জানতে চাইছে সেটা প্রশ্নের মধ্যেই আছে। এখানে বলে দিচ্ছে যে ইফ y/x সমান সমান হচ্ছে 3/7 অ্যান্ড x+2y সমান সমান 13 হলে y এর মান কত? তো y এর মান তো এখানে দিয়েই রাখছে যে y/x সমান সমান হচ্ছে 3/7। এই কথার মানে হচ্ছে যে ভাই y এর মান হচ্ছে আমার 3 আর x এর মান আমার কত? 7 দিয়েই রাখছে। দিয়ে রেখে আমাকে জাস্ট একটা শর্ত দিছে যে x+2y সমান সমান 13। তো আমরা একটু মান বসাই দেখি যে আসলে 13 মিলে কিনা। তো x এর মান কত? এই যে 7 বসাইলাম, 2 গুণন y এর মান কত দেয়া আছে? 3। তাহলে 7 যোগ 3 দুগুণ 6, সাথে সাথে 6 যোগ করলে কত হবে? 13 হবে না? তার মানে মিলে গেছে, প্রশ্নে যে সত্যটা দিছে সেই সত্য মিলে গেছে। তো এখানে জিজ্ঞাসা করছে যে y এর মান কত, তাহলে এই যে y এর মান 3, এই যে বি, y এর মান কত হবে? 3 হবে। মানে দিয়েই রাখছে যে y এর মানটা আসলে কত। পরেরটাতে চলে যান, 14 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে ইফ 1 - 3x লেস অর ইকুয়াল 4 দেন। দেখেন এগুলো সহজ প্রশ্ন, যে 1 - 3x হচ্ছে এই 4-এর চেয়ে ছোট অথবা সমান। 1 - 3x এর মানটা হচ্ছে 4-এর চেয়ে ছোট অথবা কি হবে? সমান হবে। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে -3x লেস অর ইকুয়াল 4 থেকে এই 1কে বিয়োগ করলে 3 পাওয়া যাবে। তাহলে এখানে এই যে -x লেস অর ইকুয়াল এই যে 3, তাই না? 3/3, তাহলে এই যে -x এর মান কত? লেস অর ইকুয়াল 1। তো প্রশ্নে তো এইটা দেওয়া নাই, প্রশ্নে প্রশ্নে এটা দেওয়া নেই। তার মানে আমরা যদি উভয় পাশকে -1 দিয়ে গুণ করে দিই বা মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে? মাইনাস দিয়ে গুণ করে দিলে এখান থেকে মাইনাসটা উঠে যাবে, এক্স হবে। আর এখানে 1-এর সাথে মাইনাস গুণ করলে -1 হয়ে যাবে। তাহলে এই সাইনটা উল্টা দিক হয়ে যাবে না, মানে সাইনটা পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এখন এক্সটা এই -1-এর চেয়ে বড় হবে অথবা সমান হবে। এই এক্সপ্রেশন দেওয়া আছে এই যে এখানে অপশন ডিতে, যে এক্স এর মানটা -1-এর চেয়ে বড় অথবা সমান হবে। অপশন ডিতে দেওয়া আছে। আপনি ইনইকুয়ালিটির বিষয়গুলো অপশনের দিকে তাকালেই বুঝতে পারবেন। আর জাস্ট মানে এই সাইনগুলো সম্বন্ধে একটু ভালো ধারণা থাকলেও বুঝতে পারবেন যে উত্তর কোনটা হবে, ঠিক আছে? এগুলোতে আসলে কোনো বড় কোনো ডিল না। পরেরটাতে চলে যান, 15 নম্বর।
এখানে কি বলা হচ্ছে যে ইফ এ পোল 6 মিটার হাই কাস্টস এ শ্যাডো 2√3 মিটার লং অন দ্য গ্রাউন্ড দেন দ্য এলিভেশন অফ দ্য সান ইজ, ওকে ফাইন। একটা পোল 6 মিটার লম্বা, ওকে ফাইন। তাহলে এটা 6 মিটার লম্বা, এটা একটা শ্যাডো দিবে, ছায়া দিবে, সেটা কত? 2√3। আমাকে বলছে দেন দ্য এলিভেশন অফ দ্য সান, অর্থাৎ উন্নতি কোণটা কত। ঠিক আছে, উন্নতি কোণটা কত হবে? উন্নতি কোণটা কত? তাহলে খেয়াল করেন, অর্থাৎ এই কোণটা কত হবে এটা আমাদেরকে জিজ্ঞাসা করছে। ঠিক আছে, তাহলে এটা কি লম্ব, এটা কি ভূমি? আমরা ওই যে 9-10-এ বিভিন্ন সূত্র মানে ছন্দদের সূত্র মনে রাখতাম না, যে তার ভিতরে একটা ছিল কি টেরা লম্বভূত। টেরা লম্বভূত, এখানে টেরা মানে হচ্ছে 10, এখানে টেরা মানে হচ্ছে 10। আর লম্বাভূত মানে কি? এই যে লম্বা মানে হচ্ছে এই যে লম্ব, লম্ব। আর ভূত মানে কি? এই যে ভূমি, এই যে ভূমি। ঠিক আছে, তো খেয়াল করে দেখেন, এখানে আমার এই যে লম্ব দেওয়া আছে 6, তাই না? লম্ব আমার দেওয়া আছে যে লম্ব হচ্ছে 6। এই যে ভূমি, এটাও আমার দেওয়া আছে কত? 2√3। 2 এই 6-এর ভিতরে কতবার যাবে? 3বার যাবে। তাহলে আমরা কি বলতে পারি যে tan থিটা সমান সমান কি? 3 কে আমরা কি লিখতে পারি? √3 ইন্টু √3, নিচে কত? √3। √3 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে tan থিটা সমান সমান কত হয়ে যাবে? √3 হয়ে যাবে। √3 মানে কত বলেন? বলেন √3 মানে কত? 60 ডিগ্রি না? tan 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে ভাই tan থিটা ইজ ইকুয়াল টু √3 মানে হচ্ছে tan 60 ডিগ্রি। দেখছেন ডিগ্রি না, দেখি দিলাম tan 60। তাহলে এখানে tan tan কেটে যাবে, তাহলে থিটা সমান সমান কত? 60 ডিগ্রি হবে না? অর্থাৎ এই যে এটা ছিল আমার থিটা, এটা সমান সমান কত হবে? 60। কোথায় গেল? এই যে 60। তার মানে ওই যে গত ক্লাসে পড়ছিলাম যে এটা হচ্ছে মূলত একটা 30-60-90 ট্রায়াঙ্গেল। এইগুলা মনে রাখার কত আপ্রাণ চেষ্টা ছিল একটা সময়, তাই না? মানে কে কোন ছন্দে মনে রাখতো তার কোনো হিসাব কিতাব নাই। আবার কে কোন মান কোথায় বসাইতো এটার কোনো হিসাব কিতাব নাই। বিশেষ করে ওই 12.1, 12.2, 12.3 এগুলোই তো ছিল ত্রিকোণমিতি, তাই না? আমি সব সময় মানে ফাঁকিবাজি করছি। 12.1 আমি কখনোই করি নাই, ওখানে অনেক ম্যাথ ছিল না। 12.2 আমি খুব একটা করি নাই, বেছে বেছে কিছু করছিলাম। 12.3 একটু সহজ ছিল, মোটামুটি ওখান থেকে একটু করছিলাম। আবার পরিমিতিও তাই, পরিমিতি 13.4, 13.5 ছিল, ওখানেও ফাঁকিবাজি, মানে বিষয়গুলো বুঝতাম না। ঠিক আছে, আবার ওই যে একদম সাধারণ গণিতের প্রথম অধ্যায়, সেটের অধ্যায় ছিল না, হচ্ছে আপনার 1.1, 1.1 মানে মোটামুটি কঠিন লাগতো, কেন জানি কঠিন লাগতো, কিন্তু 1.2 আবার হচ্ছে সহজ। 1.2 সহজ, তো ওই যে প্রশ্ন ওইভাবে আসতো যে 1.1 থেকে একটা আসবে, 1.2 থেকে একটা আসবে। 1.2 যেহেতু ম্যাথ কম, 1.2 করো, 1.1 না করলেও হবে, এইরকম বিষয় ছিল। মানে ছেড়ে ছেড়ে পড়ার একটা আমাদের অভ্যাস ছিল। এখনকার আপনারা অন্য অন্য বিষয়ের প্রশ্ন কিরকম হয় আমি জানি না, 9-10-এর যে গণিত প্রশ্ন হয় এটা মোটামুটি বলা চলে একটু স্ট্যান্ডার্ডই বলা চলে। মানে মোটামুটি আপনাকে পড়তে হবে, না পড়লে আপনি আসলে ওই জিনিসগুলো সমাধান করতে পারবেন না। এখন যেটা 9-10 হয় বা এর আগেও যেটা 9-10-এর প্রশ্ন হয়েছে, আমাদের সময়গুলো হয়তো কি মানে ডিরেক্ট বই থেকে প্রশ্ন উঠাই দিত, এখন ডিরেক্ট ওইরকম বই থেকে প্রশ্ন উঠাই দেয় না, একটু প্যাচ ট্যাচ লাগানোর চেষ্টা করে বা নতুনত্ব আনার চেষ্টা করে। আমাদের সময় তো আমরা যা পড়ছি সেটাই আসছে, মানে কোনো চেঞ্জ নাই। আসেন 16 নম্বর আসেন। 16তে কি বলতেছে যে ইফ এ বি অ্যান্ড সি আর দ্য লেন্থ অফ 3 সাইডস অফ এ ট্রায়াঙ্গেল দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। বলতেছে যে এ বি সি হচ্ছে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য, তাহলে নিচের কোনটা সত্য হবে? এবিসি যদি
ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে নিচের কোনটা সত্য? তাহলে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের যে কোনো, যেমন এখানে বলে দিছে যে এ বি সি এই তিনটা হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু, তাহলে এদের যে কোনো দুই বাহুর সমষ্টি হবে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। কিন্তু অপশন এতে বলছে যে দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু সি অপেক্ষা ছোট। এটা সত্য নয়, এটা মিথ্যা কথা। আবার আমরা এইটাও জানি যে ত্রিভুজের দুই বাহুর পার্থক্য তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হবে। আমরা কি জানি? ত্রিভুজের দুইটা বাহুর পার্থক্য তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হবে বা ছোট হবে। তো এখানে বলা আছে যে ত্রিভুজের দুই বাহুর পার্থক্য তৃতীয় অপেক্ষা ছোট, এটা সঠিক হইতে পারে। এ প্লাস বি সমান সমান সি, এটা ডাহা মিথ্যা কথা, যে দুইটা যোগফল কখনো তৃতীয় বাহুর সমান হইতে পারবে না, এটা মিথ্যা কথা। আর এটা তো হইতেই পারবে না যে সির সমান অথবা সির বড়। সির বড় হইতে পারে কিন্তু সির সমান হইতে পারবে না, সো অপশন ডিও মিথ্যা কথা। তার মানে এটাই সত্যি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর পার্থক্য তৃতীয় বাহু অপেক্ষা ছোট হবে বা ক্ষুদ্রতর হবে। অথবা যদি এরকম বলতো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তাহলে এটা সত্যি হইতো। ঠিক আছে? পরেরটাতে চলে যান, 17 নাম্বার। বলেন এটার উত্তর কত, বলেন এটার উত্তর কত বলেন। দ্য নেক্সট নাম্বার অফ দ্য সিকোয়েন্সিস। একদম সহজ প্রশ্ন। এই টাইপের প্রশ্নগুলো বিসিএস এর মানসিক দক্ষতায় আসে, এবং বিসিএস এর লিখিত পরীক্ষায় মানসিক দক্ষতায় প্রায় 50 নম্বর। প্রিলিমিনারিতে কত নাম্বার? 10 নাম্বার কি 15 নাম্বার? মানে মানসিক দক্ষতায় হিউজ একটা নাম্বার দিয়ে রাখছে। দেখেন এটা সহজ হিসাব না, যে এখানে 3 3 3 কমন আছে, ওটা বাদ দিলাম, তাহলে 3 বাদ দিলে 4 আছে, 9 আছে, 19 আছে। ঠিক আছে? তাহলে 4-এর সাথে যদি আমরা 5 যোগ করি 9 পাবো, আবার 9-এর সাথে যদি আমরা 10 যোগ করে দেই তাহলে 19 পাবো। তাহলে দেখেন 5-এর থেকে 10 হয়ে যাচ্ছে, 5-এর থেকে 10 হয়ে যাচ্ছে দ্বিগুণ। তার মানে এখানে যেটা হবে সেটা আবার 10-এর দ্বিগুণ হবে, অর্থাৎ 20 হবে। অর্থাৎ 19-এর সাথে 20 যোগ করে দিলে আমরা এখানে পরবর্তী সিকোয়েন্স কত পাবো? 39 পেয়ে যাবো। সমস্যা বিসিএস অনেক কঠিন কঠিন আসে। ঠিক আছে? বিসিএস মোটামুটি অনেক কঠিন, মানে মোটামুটি ব্যাংকের চেয়ে, ব্যাংকের মানসিক দক্ষতার চেয়ে বিসিএস কঠিন আসে। ব্যাংকের এগুলো তো সহজ, এগুলো দেখে বিসিএস এর যাদের মানসিক দক্ষতা পড়া আছে তাদের কাছে এগুলো ডাল ভাত, মানে দেখেই মনে হবে যে উত্তর কোনটা। আসেন পরেরটাতে চলে যাই। দেখেন এখানে কি বলা হচ্ছে যে এ ফুটবল টিম is to be consisted out of 14 boys. In how many ways the team can be chosen so that the owner of the ball is always in the team? দেখেন এটা অনেকটা ছোটবেলার গণিতের মতো, যে আমরা যখন খেলতে যাইতাম তখন আমরা বলতাম না যে এটা আমার ব্যাট, তার মানে আমি আগে ব্যাট করব। ঠিক আছে? বা যার বল, যে বল নিয়ে আসতো সে বলতো যে আমার বল দিয়ে খেলা হচ্ছে, তার মানে আমি আগে বল করব। বিষয়টা এরকম হয়তো না, মানে বিষয়টা হচ্ছে এরকম যে একটা ফুটবল টিম 14 জন বালকের সমন্বয়ে গঠন করা হবে। ঠিক আছে? মানে 14 জন বালকের মধ্যে থেকে একটা ফুটবল টিম আপনি গঠন করবেন। তো এখানে শর্ত দিছে যে বলের যে মালিক সে সব সময় টিমের মধ্যে থাকবে, মানে ও খেলা পারুক না পারুক ওকে টিমে রাখা লাগবে আমার। ঠিক আছে? এটা হচ্ছে সত্য। তাহলে 14 জনের মধ্যে থেকে একজন তো আমার ফিক্সড, কারণ বলের মালিক ও সব সময় কি করবে? দলে থাকবেই। বলের মালিক সবসময় দলে থাকবে। তাহলে 14 জন থেকে একজন আমার ফিক্সড হয়ে গেছে, একজন আমার ফিক্সড। তার মানে এখন এই 13 জনের মধ্যে থেকে আমাকে বাছাই করতে হবে কয়জন। একটা ফুটবলের টিমে 11 জন প্লেয়ার থাকে, 11 জন প্লেয়ার থাকে।
যার মধ্যে একজন আমার ফিক্সড, বলের মালিক ও ফিক্সড, তার মানে 10 জন আমাকে বাছাই করতে হবে। তাহলে এই যে 13 জন অবশিষ্ট বালকের মধ্যে থেকে আমাকে 10 জন খেলোয়াড় বাছাই করতে হবে। তার মানে কি 13C10। তো 13C10 মানে কত? বেসিক ফর্মুলা 13 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড এই যে 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 13 ফ্যাক্টোরিয়াল মাইনাস এই যে 10। ঠিক আছে, তাহলে কত হবে? এখানে 13 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু এই যে 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত হবে? 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6। 10 ফ্যাক্টোরিয়াল 10 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, 6 12-র ভিতরে 2 বার যাবে, 13 তো কোনো 26, 26 আর 11-তে কত? এই যে 286। এখানে সঠিক উত্তরটা অপশনে দেওয়া ছিল না, যে 286টা উপায়ে এই ফুটবলের দলটা গঠন করা যাবে। 286টা উপায় আছে যার মাধ্যমে এই ফুটবলের দলটা আমরা গঠন করতে পারবো। চিন্তা করে দেখেন যে আগে, মানে আমি খুব বেশি দিন আগের কথা বলতেছি না, মাত্র 8-10 বছর আগের কথা বলতেছি। 8-10 বছর আগে যখন এরকম শীতের সিজন আসতো না, শীতের সিজনে কিন্তু আগে মানে ব্যাডমিন্টন খেলার একটা মানে ব্যাপক প্রচলন ছিল, গ্রামেও খেলতো। আমরা বিশ্বাস করবেন না, আমি আমার জীবনে সর্বোচ্চ দামি ব্যাডমিন্টন মানে ব্যাট দিয়ে খেলছি হচ্ছে 1200 টাকার, 1200 টাকা। ঠিক আছে, এবং তখন সেই 1200 টাকা, মানে 1200 টাকা দিয়ে ওই ব্যাট কেনার জন্য কত কষ্ট করতে হয়েছে, মানে কতদিন ধরে টাকা জমাইতে হয়েছে, এর ওর কাছ থেকে টাকা নিতে হয়েছে, যে এটা বলার বাইরে। আর এখন এক ধাক্কায় হয়তো 20,000 টাকার একটা ব্যাট কেনা সম্ভব, ব্যাট কিনে মানে ইয়ে করা সম্ভব, কিন্তু আপনি খেলবেন টাকার সাথে, আপনি খেলার ওই মানুষটা আপনি পাবেন না। ঠিক সেম একই রকম এই ফুটবল বা ক্রিকেটের কথা যদি আপনি বলেন, শহরে তাও একটু খেলে, শহরে খেলার প্রচলনটা আছে, গ্রামে ভাই খেলার প্রচলনটা একদম উঠে গেছে। আমরা খেলার জন্য অনেক বকাঝকা খাইছি, অনেক ইয়ে হয়েছে। আমরা এমনও হয়েছে যে একদম 100 টাকার ক্রিকেট ব্যাট দিয়ে খেলছি। ঠিক আছে, বা বল কেনার মতো কোনো টাকা ছিল না, বা এইরকম যে 30 টাকা 35 টাকার একটা বল, সেটাই আমরা কিনতে পারি নাই, বা অনেক কষ্ট হয়েছে কিনতে, এই সে করে তারপরে বল কিনতে হয়েছে। বাট এখন চাইলেই একসাথে 20-25টা বল কেনা যায়, একসাথেই ব্যাট কেনা যায় 8-10টা, কিন্তু খেলার ওই ইয়েটা নাই, মানে খেলার সঙ্গী বলেন বা খেলার সময় বলেন বা ওই ধরনের মানসিকতা বলেন, কোনো কিছুই নাই। অথচ ওই সময় মানে জাস্ট আপনি 8-10 বছর আগেও খেলার জন্য কত কি করছেন, আমি আমাকে নিজেকে দিয়ে বলি যে আমি কত কি করছি। যে বাট যখনই আমি ইউনিভার্সিটিতে উঠে গেছি, ইন্টারমিডিয়েট পর্যন্ত খেলছি, বাট যখন ইউনিভার্সিটিতে উঠে গেছি, ইউনিভার্সিটিতে খুব সম্ভবত আমি 3 দিন কি 4 দিন খেলছি, তারপরে আর খেলি নাই। মানে এখন শহরে তাও একটু খেলে, শহরে দেখা যায় যে খেলতেছে বা খেলার জায়গা তৈরি করতেছে, বাট গ্রামের ছেলেবেলা একদম খেলা বন্ধ করে দিছে, এরা সারাদিন মোবাইলে ফ্রি ফায়ার খেলে আর পাবজি খেলে, আর কোনো কিছুই করে না। দেখেন 19 নম্বরে, দেখেন 19 নম্বরে কি বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি that an integer selected at random from those between 10 and 100 inclusive is a multiple of 5 or 9। এখানে কি বলা হচ্ছে যে 10 থেকে 100, 10 থেকে 100-র মধ্যে, 10 থেকে 100-র মধ্যে যেই সকল সংখ্যাকে 5 দ্বারা এবং 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে। কথা বুঝেন, 10 থেকে 100-র মধ্যে যতগুলো সংখ্যা আছে
তার মধ্যে যেই সংখ্যাগুলোকে আপনি 5 দ্বারা অথবা 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারবেন, অর্থাৎ ভাগ করতে পারবেন, ঠিক আছে, সেই সংখ্যাগুলোর প্রবাবিলিটিটা কত হবে? সেই সংখ্যাগুলোর প্রবাবিলিটি কত? 10 থেকে 100 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? 10 থেকে 100 পর্যন্ত সংখ্যা আছে হচ্ছে 91টা, ঠিক আছে। 10 থেকে 100 পর্যন্ত মোট সংখ্যা আছে আমার 91টা। এই 91টা সংখ্যার ভিতরে কিছু সংখ্যা আছে যাদেরকে আপনি 5 দ্বারা ভাগ করতে পারবেন, আবার কিছু সংখ্যা আছে যাদেরকে আপনি 9 দিয়ে ভাগ করতে পারবেন। তাহলে আপনি যদি একটা ইন্টেজার, দ্যাট অ্যান ইন্টেজার সিলেক্টেড অ্যাট র্যান্ডম ফ্রম দোজ বিটুইন, তাহলে আপনি যদি একটাকে আপনি সিলেক্ট করতে চান র্যান্ডমলি, দৈবভাবে, তাহলে সেটার প্রবাবিলিটি বা সম্ভাবনা কত? এখন আপনাকে দেখতে হবে যে 5 দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যা কয়টা আছে, 9 দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যা কয়টা আছে। তাহলে আপনি নর্মাল সেন্সে চিন্তা করেন যে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, অর্থাৎ 100টা সংখ্যা আছে, এই 100টা সংখ্যার ভিতরে কতগুলো সংখ্যা আছে যাদেরকে 5 দিয়ে ভাগ করতে পারবো? সহজ হিসাব, জাস্ট 5 দিয়ে 100কে ভাগ করে দেন, তাহলে 20টা সংখ্যা পাবেন। এখন এই 20টা সংখ্যার মধ্যে একটা সংখ্যাকে আপনাকে বাদ দিতে হবে, কারণ 1 থেকে 9 পর্যন্ত আমাদের ধরার বিষয় নয়। 1 থেকে 9 পর্যন্ত একটা সংখ্যা ছিল 5, যে 5টা এই 20টা সংখ্যার মধ্যে আছে। তার মানে 20 থেকে এই একটা সংখ্যাকে বাদ দিলে এই 10 থেকে 100 পর্যন্ত 19টা সংখ্যা আছে যাদেরকে 5 দিয়ে ভাগ করতে পারবো। আবার সেম ভাবে 100টা সংখ্যার মধ্যে কয়টা সংখ্যা আছে যাদেরকে 9 দিয়ে ভাগ করা যাবে? আপনি বলবেন যে 9 দিয়ে 100কে ভাগ করেন। 9 দিয়ে 100কে ভাগ করলে সর্বোচ্চ আমি 11 বার দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। তার মানে এই 100টা সংখ্যার মধ্যে 11টা সংখ্যা আছে যাদেরকে আমি 9 দিয়ে ভাগ করতে পারি। এখন 1 থেকে 9 পর্যন্ত যেহেতু আমার ধরার মধ্যে না, তাহলে 1 থেকে 9 এর মধ্যে 9 একটা সংখ্যা যাকে আমি 9 দিয়ে ভাগ করতে পারি, আর আমাকে বলছে 10 থেকে 100, তাহলে 11 থেকে একটা সংখ্যাকে বাদ দিলে আপনি 10টা সংখ্যা পাবেন। 10টা সংখ্যা পাবেন যাদেরকে আপনি 9 দিয়ে ভাগ করতে পারেন। এখন এই যে আমার টোটাল সংখ্যা কত হইল, 19 আর 10 29টা সংখ্যা হইল। এই 29টা সংখ্যার মধ্যে 2টা সংখ্যা আছে যাদেরকে আপনি 5 দিয়েও ভাগ করতে পারেন, 9 দিয়েও ভাগ করতে পারেন। আপনি বলবেন এটা বুঝবো কেমনে? এটা বোঝার সহজ উপায় হচ্ছে 5 আর 9 এর লসাগু করে ফেলেন। 5 আর 9 এর লসাগু কত? 45। তার মানে একটা সংখ্যা হচ্ছে 45, আরেকটা সংখ্যা হচ্ছে 90। অর্থাৎ এই 29টা সংখ্যার মধ্যে এই 45 আর 90 আছে যাদেরকে আপনি 5 দিয়েও ভাগ করতে পারবেন, 9 দিয়েও ভাগ করতে পারবেন। কিন্তু প্রশ্নে জিজ্ঞাসা করছে যে 5 দিয়ে অথবা 9 দিয়ে, 5 দিয়ে অথবা 9 দিয়ে। তাহলে এই যে এইটাকে তো আমি 5 এবং 9 দুইটা দিয়ে ভাগ করতে পারতেছি, এটাকেও আমি 5 এবং 9 দুইটা দিয়ে ভাগ করতে পারতেছি। তার মানে এই দুইটা সংখ্যা আমার বেশি আছে, মানে একটা সংখ্যায় মানে 45ই 2 বার করে আছে, 90ই 2 বার করে আছে। তাহলে এই যে 2কে আমাকে বাদ দিতে হবে, মানে এই দুইটা সংখ্যাকে আপনি বাদ দিলেন। বাদ দিলে এখন আপনার সংখ্যা কত? 27টা। যে 27টা সংখ্যা আছে 10 থেকে 100 পর্যন্ত যাদেরকে আপনি হয় 5 দিয়ে অথবা 9 দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারবেন। তাহলে প্রবাবিলিটি মানে কত? আমরা গতকালকে বলছি প্রবাবিলিটি মানে হচ্ছে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। এখানে টোটাল আউটকাম কত? এই যে 10 থেকে 100 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? 91। তার মানে টোটাল আউটকাম হচ্ছে 91। ফেভারেবল আউটকাম কত? এই যে যেটা জিজ্ঞাসা করছে যে হলে 5 দিয়েও ভাগ করতে পারবেন অথবা 9 দিয়ে ভাগ করতে পারবেন এমন সংখ্যা 10 থেকে 100 পর্যন্ত কয়টা আছে? এই যে 27টা। তার মানে আপনার প্রবাবিলিটি হচ্ছে 27/91, অপশন সি। সাতাশ বাই 91 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই এই প্রিলির জন্য আর নতুন কোনো ব্যাচ আসবে না। প্রিলির জন্য নতুন কোনো ব্যাচ আসবে না 2025 সাল পর্যন্ত। ইভেন 2025 সালে আসবে না, আসলে 2026 সালে আসবে। কারণ 2025 সালে পরীক্ষা হবে একটা নতুন প্রশ্ন, ওইটা আমি এমনিতে আপনাদেরকে দিয়ে দিব। তার জন্য আর নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই। আর যদি আমার রেগুলার ব্যাচের কথা বলেন যে রেগুলার ব্যাচ আসবে কিনা সার্কুলার দিলে, যেই দিন বাংলাদেশ ব্যাংকের সার্কুলার হবে সেদিন আমাদের বাংলাদেশ ব্যাংকের এডির নতুন আর একটা ব্যাচ আসবে, ঠিক আছে? এখন একটা ব্যাচ আমাদের চলমান আছে, 8 নাম্বার ব্যাচ চলমান আছে। আজকে যদি বাংলাদেশ ব্যাংকের সার্কুলার দেয় তাহলে আজকে একটা 9 নাম্বার ব্যাচ আসবে।
এটি রেগুলার ব্যাচ, যেটাতে আমরা ম্যাথ ইংলিশ দুইটাই পড়াবো, প্রিলি রিটেন বোথ, ঠিক আছে। আর যদি বিগত সালের রিটেনের কথা বলেন, তাহলে বলবো যে বিগত সালের আমার এই কোর্সটা শেষ করার পরে, প্রিলির কোর্সটা শেষ করার পরে আপনি রিটেনের প্রশ্ন বের করে দেখবেন যে আপনি প্রশ্ন সলভ করতে পারতেছেন, আর প্রশ্ন সলভ করতে পারলেই তো ঝামেলা শেষ, ঠিক আছে। দেখেন এখন প্রবাবিলিটি চ্যাপ্টার গুরুত্বপূর্ণ, মানে কি বলা চলে যে এগুলো হচ্ছে একদম বেসিক লেভেলের প্রশ্ন। আপনি তো আমার এডি ব্যাচে আসেন খুব সম্ভবত, সাবিহা, আপনি আমার এডি ব্যাচে আসেন, এডি ব্যাচে আমরা প্রবাবিলিটি করব, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা তো কেবল পাটিগণিত করতেছি, প্রবাবিলিটি পারমুটেশন কম্বিনেশনের আমরা ফাউন্ডেশন ক্লাস দেব, 4-5টার মতো ফাউন্ডেশন ক্লাস দেব। ওই 4-5টা ফাউন্ডেশন ক্লাস করবেন, আর আমাদের যে রেগুলার ক্লাস যেটা হয় সেটা তো দিবই। সেটা করলে প্রবাবিলিটি পারমুটেশন কম্বিনেশনের ভয় চলে যাবে এবং এগুলোর ফ্যান হয়ে যাবে, ঠিক আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই ব্যাচে তো আর বেসিক নিয়ে আলোচনা করার সুযোগ নেই। আসেন লাস্ট ম্যাচ, আসেন 20 নাম্বার। গুরুত্বপূর্ণ মানে কি, বাংলাদেশিদের আসলে প্রশ্ন করার তো কোনো আপনার ইয়ে নাই আসলে, কখন কোন অধ্যায় থেকে প্রশ্ন করতেছে বলা যাবে না। এখন বিআইবিএম লাস্ট কয়েকটা পরীক্ষায় প্রবাবিলিটি থেকে, মানে 2022 থেকে এরা পরীক্ষা নিচ্ছে। কিছু কিছু পরীক্ষায় দেখা গেছে যে একটা করে প্রশ্ন আসতে, একটা করে প্রশ্ন দিচ্ছে, এবং সেগুলো খুব একদম বেসিক লেভেলের প্রশ্ন, মানে সহজ প্রশ্ন, ঠিক আছে। হ্যাঁ, মগজাস্ত্র ব্যাচে তো সব কাভারই হবে, মগজাস্ত্র ব্যাচে তো আমি সব কাভার করেই দিব। মগজাস্ত্র ব্যাচে ফাউন্ডেশন ক্লাস, তো ফাউন্ডেশন ক্লাসগুলো আমরা সাধারণত রেকর্ড ক্লাস দিই, আর আমরা সর্বোচ্চ সংখ্যক ম্যাথ তো মগজাস্ত্রতে করেই আসতেছি, ঠিক আছে। মগজাস্ত্রতে তো মোটামুটি মানে এমন কোনো টাইপ নাই যে যেটা আমি শিখাবো না, বা আমি তো বলেই দিছি যে প্রতিটা ক্লাসে আমার মনে হয় না যে এতগুলো করে ম্যাথ আপনাকে কোথাও সলভ করে দিবে। এই ব্যাচের কথা বললাম, এই ব্যাচের হিসাব আলাদা। এই ব্যাচ তো হচ্ছে একটা মানে একটা শর্ট কোর্স টাইপের, এখানে যতগুলা প্রশ্ন থাকবে ততগুলা প্রশ্ন সলভ করে দিতে আমি বাধ্য। কিন্তু ওই রেগুলার মগজাস্ত্র বলেন বা অন্যান্য ব্যাচ বলেন, সেখানে মিনিমাম 20টা করে প্রশ্ন আমি সমাধান করাই। মগজাস্ত্রতে তো গড়ে হিসাব করলে দেখা যাবে যে 25টা করে সমাধান করাইছি, ঠিক আছে। মানে ক্লাসে আমি 1000 প্লাস ম্যাথ সমাধান করে দিচ্ছি। ক্লাসে যদি আমি 1000 প্লাস ম্যাথ সমাধান করে দিই, তাহলে আপনার কি মনে হয় যে আর কোনো ম্যাথ করার দরকার আছে? আপনি জাস্ট ওই 1000 করেন, পাশাপাশি যেগুলো প্র্যাকটিস শিট দিচ্ছে এগুলো থেকে প্র্যাকটিস করলে কাজ শেষ। যেমন এই ব্যাচেই হিসাব করেন 23টা ক্লাসে আমরা 500 প্লাস ম্যাথ সলভ করব, 500 প্লাস, 500 প্লাস। এটা হিউজ না, এটা হিউজ ম্যাথ আমরা সলভ করতেছি। দেখেন এখানে বলা হচ্ছে যে দ্য সাম অফ 3 কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ লেস দ্যান 75, বলতেছে যে তিনটা ধারাবাহিক সংখ্যার যোগফল হচ্ছে 75-এর চেয়ে ছোট। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ দ্য স্মলেস্ট ওয়ান? হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ দ্য স্মলেস্ট ওয়ান, তাহলে সবচেয়ে ছোট সংখ্যার মানে ভ্যালুটা কত হবে, সবচেয়ে ছোট সংখ্যার ভ্যালুটা কত হবে? ভাই খেয়াল করেন, এখানে আমরা তিনটা ধারাবাহিক সংখ্যা নিচ্ছি, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান, আর একটা হচ্ছে এক্স প্লাস টু। এই তিনটার যোগফল হবে 75-এর চেয়ে ছোট। তাহলে আমরা এখানে দেখি 3x 75 বিয়োগ কত 3, তাহলে 3x মানে কত, এই যে 72, তাই না? তাহলে x এর মানটা কত হবে? আপনি বলবেন যে ভাই 24-এর চেয়ে ছোট হবে। তাহলে এখানে এই যে তিনটা ধারাবাহিক সংখ্যা আমি ধরছি, একটা হচ্ছে x, একটা হচ্ছে x প্লাস ওয়ান, আর একটা হচ্ছে x প্লাস টু। এই তিনটা সংখ্যার ভিতরে সবচেয়ে লোয়েস্ট বা সবচেয়ে স্মলেস্ট কে? x। তাহলে x এর ভ্যালুটা কত হবে? 24-এর চেয়ে ছোট হবে। তো বলতেছে যে কনজিকিউটিভ ইন্টিজার, এইগুলো হচ্ছে ধারাবাহিক পূর্ণ সংখ্যা, মানে কোনো দশমিক সংখ্যা না। তাহলে এই যে সবচেয়ে ছোট সংখ্যা, এই তিনটা সংখ্যার ভিতরে x, এই x এর ভ্যালুটা হবে 24-এর ছোট, 24-এর ছোট। তো 24-এর ইমিডিয়েট ছোট কে? 24-এর ছোট হবে। তো 24-এর ইমিডিয়েট ছোট কে? 23 না? তার মানে এই যে ছোট সংখ্যাটা 23 হবে ডি, তার মানে এই সংখ্যাটা হবে 24, এই সংখ্যাটা হবে 25, ঠিক আছে। এই সংখ্যাটা হবে 25। তো জিজ্ঞাসা করছে যে সবচেয়ে ছোট সংখ্যা কত? তো 24-এর ছোট সংখ্যা হচ্ছে হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, মানে এক্স হচ্ছে সবচেয়ে ছোট, যেটা হচ্ছে 24-এর চেয়ে আবার ছোট। তো 24-এর ইমিডিয়েট ছোট কে আছে? 24-এর ইমিডিয়েট ছোট হচ্ছে 23, তার মানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 23 হবে, ঠিক আছে। এইটা এভাবেও সলভ করা যায় যে ভাই তিনটা সংখ্যার সমষ্টি 75, তো তাহলে তিনটা সংখ্যার গড় কত হবে?
25। তার মানে গড় মানে হচ্ছে মধ্যমণি, তার মানে একটা সংখ্যা মানে বড় সংখ্যাটা হবে 26, তাহলে ছোট সংখ্যাটা কত হবে 24 হবে। কিন্তু এই 24, 25, 26 যোগ করলে এটা 75-এর সমান হয়ে যায়, কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করছে যে 75-এর চেয়ে ছোট হওয়া লাগবে, তাহলে 26কে বাদ দিয়ে আমরা 25, 24 আর 23 ধরতে পারি যে এই হচ্ছে আমার তিনটা ধারাবাহিক সংখ্যা যাদের যোগফল কি হবে 75-এর যে ছোট হবে। তাহলে এখানে তিনটার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত 23, 23 উত্তর। এই হচ্ছে আমাদের 2018 সালের প্রশ্ন। আজকে আমাদের 4টা ক্লাস শেষ, আমাদের নেক্সট ক্লাস আবার বৃহস্পতিবার, ঠিক আছে? আমাদের ক্লাস শিডিউল অনুযায়ী চলবে, যেহেতু গতদিনে ক্লাস মিস ছিল দেখে আজকে আমি ক্লাসটা করাইলাম। তো আমাদের নেক্সট ক্লাস বৃহস্পতিবার শুক্রবার হবে, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।